ওগো শীত, ওগো শুভ্র, হে তীব্র নির্মম, তোমার উত্তর বায়ু দুরন্ত দুর্দম, অরণ্যের বক্ষ হানে। বনস্পতি যত থর থর কম্পমান, শীর্ষ করে নত, আদেশ নির্ঘোষ তব মানে। জীর্ণতায় মোহবন্ধ ছিন্ন করো, এ বাক্য তোমার ফিরিছে প্রচার করি, জয় ডঙ্কা তব দিকে দিকে। কুঞ্জে কুঞ্জে মৃত্যুর বিপ্লব করিছে বিকীর্ণ, শীর্ণ পর্ণ রাশি রাশি, শূন্য নগ্ন করি শাখা, নিঃশেষে বিনাশী অকাল পুষ্পের দুঃসাহস। হে নির্মল, সংশয় উদ্বিগ্ন চিত্তে পূর্ণ কর বল। ওগো শীত। এবং লেখার ভাবধারা দেখে স্বভাবতই অনেকটা আঁচ করতে পারছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। শীতের সকাল, শীতের কবিতা দিয়ে শুরু করছি আজকের সকাল 24। সবাইকে শুভ সকাল জানাচ্ছি, আমি তাসনফা মোহনা। আজ সোমবার 29 পৌষ 1431 বঙ্গাব্দ, আজ 13 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। সকাল 24 আজ শুরু করছি পত্রিকার সংবাদ শিরোনাম পড়ে। সমকাল অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। শুরুতেই সুন্দরবনকে কেন্দ্র করে একটি শিরোনাম। সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন, প্রাণ প্রকৃতির সর্বনাশ। যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি কটকা অভয়ারণ্য এলাকায় লঞ্চের ভিড় থেকে তোলা একটি ছবি, সম্প্রতি তোলা এটি। বলা হচ্ছে বন বিভাগের 4 পর্যটন কেন্দ্র অভয়ারণ্যেই 25 বছরে পর্যটক 4 গুণ বেড়েছে এখানে, এবং নৌযান বেড়েছে 6 বছরে প্রায় দ্বিগুণ। বিনিয়োগ 300 কোটি টাকা বেড়েছে। ইচ্ছে হলেই অভয়ারণ্যে যাওয়ার সুযোগ বন্ধ করা দরকার বলছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ওয়াসিউল ইসলাম। এবং অচিরেই নৌযান ও পর্যটকের সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে, তখন চাপ কমবে বলছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। তার পাশে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সেটি শিরোনাম পড়ছি প্রধান উপদেষ্টা সম্পর্কিত। প্রধান উপদেষ্টা বললেন আগামী নির্বাচনকে সেরা ও ঐতিহাসিক করতে চাই। নির্বাচন সম্পর্কিত একটি প্রতিবেদন, সেটিকে শেষ করে চলে যাচ্ছি সীমান্তে নিয়ম মানতে হবে, দিল্লিকে বার্তা ঢাকার। হাইকমিশনারকে তলব, সীমান্তে হত্যা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা। বেড়া নির্মাণ নিয়ে অসম চুক্তি বাতিলে চিঠি দেওয়া হবে দিল্লিকে। পরামর্শক ও প্রশিক্ষণেই 900 কোটি টাকা। ইডিজি প্রকল্পে লুটপাট, 2500 কোটি টাকার প্রকল্পে 36 পরামর্শক। আওয়ামী লীগের 230 এমপিকে লিডারশিপ প্রশিক্ষণ, 1,500 কোটি টাকা ফেরত দিল বিশ্ব ব্যাংক। এবং সুদ হার আবার বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। 13 বার রেপোর সুদ হার বাড়ানো হলেও কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও সরকারি কর্মকর্তাদের ঋণের সুদ 4% অপরিবর্তিত। এবারে প্রথম আলো। প্রথম আলোতে শুরুতে একটি ছবি, আমি ইনসার্টের লেখাটি পড়ছি। রাজধানীতে চলছে গ্যাস সংকট। বাসা বাড়ির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও সব সময় থাকছে না গ্যাস। গ্যাস নেই এমন নোটিশ টাঙিয়ে রাখতে দেখা যায় কিছু সিএনজি স্টেশনে। গতকাল বেলা 1টায় তেজগাঁওয়ের 7 রাস্তা থেকে তোলা একটি ছবি। চাঁদা চেয়ে ব্যাংকে চিঠি, বিএবি আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডারে কম্বল ও ম্যারাথন আয়োজনের জন্য চাঁদা চেয়ে ব্যাংকগুলোকে আলাদা চিঠি দিয়েছে বিএবি। রাজনৈতিক বিবেচনায় নেওয়া 190টি সেতু বাতিল। দক্ষিণাঞ্চলের 6 জেলা, সেতুগুলোর দৈর্ঘ্য 30 থেকে 35 মিটার। এতে সরকারের সাশ্রয় হবে 639 কোটি টাকা। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ, শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা। এবং সীমান্ত পরিস্থিতি, ভারতীয় হাইকমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র সচিবের। 2 দেশের সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরতি থাকার আহ্বান পররাষ্ট্র সচিবের। কালের কণ্ঠ পড়ছে, ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা, গভর্নরের সঙ্গে বৈঠক। নতুন বিনিয়োগে আগ্রহ কম, শিল্পের উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমেছে বলছে বিসিআই।
বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 7.66%। মুনাফার লোভে যত্রতত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রসঙ্গ, ভূমি অধিগ্রহণ, ভবন নির্মাণ ও নিয়োগে টাকা কামিয়েছেন মন্ত্রী, এমপি, ভিসিরা। উচ্চশিক্ষায় তৈরি হয়েছে অঞ্চল ভিত্তিক বৈষম্য। শুল্ক বৃদ্ধিতে নাগালের বাইরে ফল, রোগীর পথ্যেও ভ্যাট ট্যাক্সের কোপ। সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে প্রায় সব ফলে। রমজানে ভোগান্তি হবে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের। দুর্নীতির টাকায় 3 জেলায় হেনরির 50 বিঘা জমি, 19টি ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ, 16টি গাড়ি জব্দ। জান্নাতারা হেনরি এবং শামীম তালুকদার। পড়ছি দৈনিক ইত্তেফাক। প্রণয় ভার্মাকে তলব করে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ পররাষ্ট্র সচিবের। সীমান্তে বেড়ার ব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা আছে বললেন প্রণয় ভার্মা। প্রকাশ্যে চাঁদাবাজি দখলে শীর্ষ সন্ত্রাসীরা। মাল্টিপ্ল্যানে দুই ব্যবসায়ীর উপর হামলার নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ইমনের দ্বন্দ্ব ও চাঁদাবাজি। সম্প্রতি মুক্তি পেয়েছে কারাগারে থাকা দুই সন্ত্রাসী। দেশে প্রথমবারের মতো একজনের শরীরে HMPV শনাক্ত। উদ্বেগের কারণ নেই বললেন IEDCR এর পরিচালক। সবশেষে পড়ছি যুগান্তর। দৈনিক যুগান্তর সত্যের সন্ধানে নির্ভীক। দরপত্রে বেড়েছে তদবির, রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা ও উন্নয়ন কাজ। টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর ইউনূস। সম্পদের তদন্ত হওয়া উচিত। গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা আত্মঘাতী। IEF মূল্যবৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন হলে শিল্প ধ্বংস হবে, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হবে। এদিকে দাবানল এগিয়ে যাচ্ছে পূর্ব দিকে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। লস অ্যাঞ্জেলেসে কমছে না আগুন। এবছরই জাতীয় নির্বাচন করা জরুরি বলল EU এর রাষ্ট্রদূতকে BNP। এ ছিল আজকের সংবাদ শিরোনাম। চলুন এবারে জেনে আসি সারা দেশের আবহাওয়া বার্তায় কি রয়েছে। দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 24.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে 10.2 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে 31 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এই ছিল আজকের আবহাওয়া বার্তা। এদিকে ঝলমলে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না। দিনের তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ার আর সন্ধ্যার পর কনকনে শীতে জবুথুবু জনজীবন। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। আমরা প্রায়ই সকাল 24-এ পঞ্চগড়ের তাপমাত্রা নিয়ে কথা বলে থাকি। পঞ্চগড়ের শীতের কি পরিস্থিতি সেটি জানবো। হোসেন রায়হান আছেন আমাদের সঙ্গে। রায়হান, শুভ সকাল আপনাকে। আজকে যদিও খানিকটা রোদ ঝলমলে সকাল মনে হচ্ছে, তবুও সর্বোত্তরে জেলা হওয়ার কারণে পঞ্চগড়ে সবসময় শীতের তীব্রতা পরিলক্ষিত হয়ে থাকে। আজ পঞ্চগড়ের শীত সম্পর্কে জানাবেন। তাসনুবা, ইতিমধ্যে তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে,
অর্থাৎ গত দুদিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে, ফলে মানুষের যে দুর্ভোগ সেটি কমতে শুরু করেছে। আজ সকাল 6টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 3 দিনের ব্যবধানে তাপমাত্রা 60 ডিগ্রি বেড়েছে। অর্থাৎ গত 3 দিন আগেও কিন্তু পঞ্চগড় জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আকাশে হালকা মেঘ থাকার কারণে তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে এই মেঘ বৃষ্টিতে পরিণত হওয়ার পরে কিন্তু আবার পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস তাদের কাছে রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা আবারও 6 ডিগ্রির নিচে নেমে যাওয়ার ধারণা তারা করছে এবং এটি পুরো জানুয়ারি মাস পর্যন্ত অব্যাহত থাকবে। জানুয়ারির পর থেকে শীতের অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সীমান্ত এই জনপদে সবচেয়ে দুর্ভোগের যে বিষয় সেটি হচ্ছে এই জানুয়ারি এবং ডিসেম্বর এবং জানুয়ারি মাস। বিশেষ করে শীতের সাথে এই অঞ্চলে হিমালয় থেকে যে শৈত্যপ্রবাহ, যেটি হিম বাতাস বলি আমরা তাসনুবা, সেটি কিন্তু প্রবাহিত হতে শুরু করে এবং এটি প্রবাহিত হলে স্বাভাবিক জীবনযাত্রা মানুষের মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তারা অনাহার অর্ধাহারের মধ্যে পড়ে যায় কাজের অভাবে। বিশেষ করে আপনি জানেন যে এই অঞ্চলে আপনার ভারী কোনো শিল্প কলকারখানা না থাকার কারণে আসলে এখানকার মানুষ সম্পূর্ণ ভূগর্ভস্থ পাথর এবং নুড়ি পাথর, ভূগর্ভস্থ পাথর সহ চা বাগানের উপর নির্ভর করে। ফলে তাদের কর্মতৎপরতা এবং কর্মক্ষেত্র সীমিত হয়ে পড়ে। তখন কিন্তু তাদের আসলে খাদ্যের যে অভাব সেটি কিন্তু পরিলক্ষিত হয়। শীতের সাথে খাদ্যের অভাব এটি মারাত্মক দুর্যোগ সৃষ্টি করে। তখন প্রশাসনের পক্ষ থেকে এসব মানুষের জন্য খাদ্য সহায়তা নির্ণয় করা হয় এবং যথারীতি এবছরও কিন্তু এই একই পরিস্থিতি। আর আপনি জানেন যে শীতের কারণে মানুষের দুর্ভোগের পাশাপাশি যে শীতজনিত যে নানা রোগ, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ যারা, তার প্রতিদিন হাসপাতালগুলোতে আসছে এবং ভিড় জমাচ্ছে। গড়ে 300-এরও বেশি রোগী প্রতিদিন হাসপাতালগুলোতে আসছে। এসব রোগীর জায়গা সংকুলনের অভাবে চিকিৎসা দিতেও ব্যাহত হচ্ছে ডাক্তারদের। সব মিলে পঞ্চগড় জেলায় এই দুর্ভোগটা এখনও রয়েছে এবং এটি পুরো জানুয়ারি মাস পর্যন্ত গড়াবে। বাস্তবে এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। রায়হান, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং আমরা আশু পরিবর্তন প্রত্যাশা করি পঞ্চগড় জেলার, যাতে জনজীবনের বিপর্যয় কিছুটা হলেও দ্রুতই কমে আসে। আমার কুড়ে ঘরে নেমেছে শীতকাল, তুষার জমে আছে ঘরের মেঝে জুড়ে, বরফ পড়ে আছে গভীর ঘন হয়ে পাশের নদী ভরে, বরফ ঠেলে আর তুষার ভেঙে আর দুঠোঁটে রোদ নিয়ে আমার কুড়ে ঘরে এ ঘন শীতে কেউ আসুক। আমার গাছে গাছে আজ একটি কুড়ি নেই, একটি পাতা নেই শুকনো ডালে ডালে বায়ুর ঘষা লেগে। আগুন জ্বলে ওঠে তীব্র লেলিহান, বাকল ছেড়ে ফেরে দুপুর ভেঙে চড়ে আকাশ লাল করে আমার গাছে আজ একটা ছোট ফুল ফুটুক। বরফ ঠেলে আর তুষার ভেঙে আর দুঠোঁটে রোদ নিয়ে আমার কুড়ে ঘরে এ ঘন শীতে কেউ আসুক। সকাল 24 থেকে নিচ্ছি এবারে বিরতি, ফিরে এসে থাকছে আরও আয়োজন। আমন্ত্রণ আরও একবার সকাল 24-এ, সাথে আছি আমি তাসনুভা মোহনা। শীতকালের অনেক বিষয়ই প্রাসঙ্গিক হয়ে ওঠে। খেজুরের গুড়, শীতের সকাল, পৌষ মাস, কুয়াশাচ্ছন্ন পথঘাট, সব কিছুই। তার মধ্যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য, শীতকালের এই মুহূর্তে কৃষকের মাঠ বাহারি সবজি। এই মুহূর্তে কৃষকের মাঠ জুড়ে বাহারি ফসলে ভরে আছে। তবে কষ্টের বিষয় হচ্ছে দাম না পাওয়ায় ক্ষেতের ফুলকপি খেতেই নষ্ট করছেন মেহেরপুরের কৃষকরা। ঠিক কি কারণে এমন সমন্বয়হীনতা, তাই জানার চেষ্টা করব। মেহেরপুর থেকে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আপনাকে শুভ সকাল জানাই। এত সুন্দর ফুলকপির ক্ষেত, কিন্তু যেই প্রসঙ্গে আমরা কথা বলছি সেটি ভীষণ নেতিবাচক। এটি কেন হচ্ছে এবং এর প্রতিকার কি করে হতে পারে?
শুভ সকাল তাসনুবা। এবারকার যে আবহাওয়াটা, বিশেষ করে শীতের যে আবহাওয়াটা, একটু বিচিত্র আবহাওয়া, কখনো শীত কখনো গরম, অর্থাৎ বলা যায় যে ফসল উৎপাদনের যে উপযোগী আবহাওয়া, সেই উপযোগী আবহাওয়া কিন্তু এবার মেহেরপুরে বিরাজ করছে, যার কারণে এবার যে ফসলের যে বাম্পার ফলন যেটা বলা যায় শীতকালীন সবজির, সেই সবজির বাম্পার ফলন হয়েছে। আমার পিছনে যদি আমি দেখাই যে এখানে একটু কিন্তু বিস্তীর্ণ মাঠ জুড়েই এখানে বাঁধাকপির যে চাষ হয়েছে। আর আমরা যে এবার শীতকালীন যে সবজি, সেই সবজির কিন্তু কোনোটাই সেই রকম দাম নেই। বিশেষ করে যদি আমরা ফুলকপির কথা বলি, ফুলকপিতে মাত্র 2 টাকা কেজি দরে কৃষকদের বিক্রি করতে হচ্ছে। তো কারণ হচ্ছে 2 টাকা কেজি দরে যে বিক্রি করে কৃষকদের জমছে 5 থেকে 6 হাজার টাকা, অথচ এই ফুলকপিতে কৃষকদের খরচ হয়েছে 50 থেকে 60 হাজার টাকা। সেক্ষেত্রে উৎপাদন খরচ তো দূরের কথা, আর ঘর থেকে তাদের টাকা চলে যাচ্ছে। অন্যদিকে যদি আমি বাঁধাকপির কথাটা বলি, এই বাঁধাকপি যেটি দেখছেন, এই বাঁধাকপিটা কিন্তু বিদেশি রপ্তানি করার ব্যবস্থা করা হয়েছে, যার কারণে এই দামটা কিছুটা হলেও কৃষকরা পাচ্ছে। অর্থাৎ 1 বিঘা জমি থেকে 50 থেকে 60 হাজার টাকা কৃষকরা পাচ্ছে, কিন্তু ফুলকপিতে পাচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। এর কারণ হচ্ছে এই বাঁধাকপিটা বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ফুলকপিটা যেটি বিদেশে রপ্তানি করার কোনো ব্যবস্থা করতে পারেনি আমাদের কৃষি অধিদপ্তর বলি বা বাণিজ্য মন্ত্রণালয় বলি, যারাই বলি, তারা কিন্তু এইটি রপ্তানি করার কোনো সুযোগ এখন পর্যন্ত সৃষ্টি করতে পারেনি, যার কারণে প্রতি বছরই দেখা যায় ভরা মৌসুমে ফুলকপির দাম কমে। অন্যদিকে এবার যে আবহাওয়াটা ছিল, সেই আবহাওয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল এবং বৃষ্টিপাত শেষের দিকে সেই বৃষ্টিপাতগুলো হয়েছিল, যার কারণে আমাদের যে উত্তরবঙ্গের যে সবজি এবং মেহেরপুরের যে সবজি, এটা পরপর ওঠে, অর্থাৎ 10 দিন বা 15 দিন পরপর এই সবজিগুলো বাজারে আসে। কিন্তু এবার আমরা যেটি দেখেছি, চাষিরা যেটি বলছে যে এই ফসলগুলো একই সময়ে আবাদ হয়েছিল এবং একই সময় বাজারে এসেছে, যার কারণে ওই ফুলকপির দামটি একেবারেই নেই বলতে গেলে চলে এবং কৃষকদের উৎপাদন খরচ তো দূরের কথা, লোকসানের মুখে পড়তে হয়েছে। কৃষকরা যেটি বলছেন যে আমরা যদি সরকার যদি উদ্যোগ নেয় যে পাতাকপির মতো, অর্থাৎ বাঁধাকপির মতো ফুলকপি বা অন্যান্য যে সবজি মেহেরপুরে উৎপাদন হয়, সেই সবজিগুলো যদি বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে হয়তোবা এই যে কৃষকদের প্রতি বছরের যে সমস্যা, সেই সমস্যা আর থাকবে না। অর্থাৎ বলা যায় যে একদিকে সারা দেশের উৎপাদন একই সাথে ওঠা, অন্যদিকে যে চাহিদা তুলনায় বাজারে বেশি সরবরাহ হয়েছে, সেই কারণে কিন্তু এই পাতাকপি না, শুধু উঠতি আলুর কেজিও কিন্তু এখন 30 থেকে 35 টাকা কেজি। অর্থাৎ বলা যায় যে প্রতিটি সবজির দাম কমের দিকে। অন্যদিকে যদি বলি যে টমেটো বা অন্যান্য যেসব সবজি রয়েছে, সেগুলোর বাজারও কিন্তু খুব একটা যে ভালো তা না। তো কৃষকরা যেটি বলছেন যে শুধু উৎপাদন নয়, এই বাজারজাতের যে বিষয়টা, অর্থাৎ বিদেশে রপ্তানি করা অথবা এখানে একটা সবজিতে কোল্ড স্টোর নির্মাণ করা। আমাদের এই মেহেরপুরে কিন্তু প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়, কিন্তু কোনো কোল্ড স্টোরেজ নেই। তো কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করতে পারে, তাহলে হয়তো ভরা মৌসুমে যে দাম পড়ার যে বিষয়টি রয়েছে, সেটি আর থাকবে না। এটি কৃষকদের দাবি, 1 রপ্তানি, 2 হচ্ছে কোল্ড স্টোর। তো তাসনুবা, এই ছিল সবজি ক্ষেতের আসলে সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং আমরা মেহেরপুর থেকে আমাদের সহকর্মীর কাছ থেকে যেটি জানছিলাম, সমস্যার কথা জেনেছি, সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। এবারে আমের কথা বলবো। রসালো ফল আমের জন্য এখন আর গ্রীষ্ম মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে না, 12 মাসেই পাওয়া যাবে এমন একটি জাত উদ্ভাবন করেছে চট্টগ্রামের খুলশী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এতে কেন্দ্রের বাগানে শীতকালেও গাছে ঝুলছে মিষ্টি স্বাদের বাড়ি 11 জাতের আম। ছোট পরিসরে বাড়ির ছাদেও করা যাবে এই আমের চাষ। শীতের এই পাতাঝরা মৌসুমে গাছে থোকায় থোকায় ঝুলছে আম, কোনটি পাকা বা আধা পাকা, আবার কোনটি ছোট ছোট মার্বেল আকারের। কিছু কিছু ডালে দেখা মিলছে মুকুলেরও। অবাক করা বিষয় হলেও চট্টগ্রামের খুলশী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শীতকালে গাছে দেখা মিলছে মিষ্টি স্বাদের বাড়ি 11 আম। 12 মাসই এই আমটি সম্প্রতি উদ্ভাবন করেছে গবেষণা কেন্দ্রটি। কর্মকর্তাদের দাবি, মধুমাখা এই ফলটির জন্য এখন আর অপেক্ষা করতে হবে না গ্রীষ্ম মৌসুমের, কেননা নতুন উদ্ভাবিত এই আম চাষ করা যাবে বছরের যে কোনো সময়, যেটি যত্ন নিলে অসময়েও মিলবে ভালো ফলন। এতে চাষ করে উপকৃত হবেন কৃষকরা, আর পূরণ হবে মানুষের পুষ্টির চাহিদা। ফলে একটা ফুড সিকিউরিটি বলে, ফলের পুষ্টি গুণ বাড়াবার জন্য সারা বাংলাদেশের মানুষ যেন সারা বছর ফল খেতে পারে,
এই প্রযুক্তির কথা চিন্তা করে আমরা এই উদ্দেশ্যে আমরা গবেষণা চালাই এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলশী চট্টগ্রামে দীর্ঘ 5 বছর গবেষণা করে আমরা এই একটা জাত পেয়েছি যে আমটা দেখেন সারা বছর থাকে। কেবল বাগান নয়, বাড়ির ছাদ বা ছোট পরিসরেও চাষ করে মিলবে ভালো ফলন। এতে নগরেরও আমের চাহিদা পূরণ করা যাবে সহজে। 3 ধাপে করা যাবে এই আমের চাষ। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে দেয়া হয় নানা প্রশিক্ষণ। এটা একটা জনপ্রিয় জাত ছাদ বাগানীদের জন্য। আমাদের চট্টগ্রাম জেলার বিভিন্ন ছাদ বাগানীরা তাদের ছাদে, এটা যেহেতু খাটো জাতের আম এবং বছরব্যাপী পাওয়া যায় এবং জায়গা কম লাগে, সেই জন্য এটা খুবই জনপ্রিয় জাত এবং ছাদ বাগানীরা এটা খুব উৎসাহ প্রকাশ করছে। 3টা স্টেজে আমরা ইনসেকটিসাইড এবং ফাঞ্জিসাইড, ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা স্প্রে করি একসাথে। এটা হচ্ছে যে আমের যখন ফুলটা আসবে তখন ফুলটা ফুটার আগে স্প্রে করতে হবে, কারণ ম্যাঙ্গো হুপার নামে একটা পোকা আছে। সারা বছর বাণিজ্যিকভাবে এই 12 মাসি আম চাষাবাদ করলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে ফলটি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আজকে 13 জানুয়ারি যাদের জন্মদিন তাদেরকে জানায় জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন। চলুন দেখে আসি পৃথিবী বিখ্যাত কোন কোন ব্যক্তিরা রয়েছেন যাদের আজকের দিনে জন্মদিন এবং কী সব কীর্তির জন্য তারা বিখ্যাত হয়ে আছেন পৃথিবীতে। 1864 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান পদার্থবিদ ভিলহেলম ভিন। তিনি তাপগতিবিদ্যা বিষয়ে একটি যুগান্তকারী সূত্র প্রদান করেন এবং এই গবেষণার জন্য 1911 সালে ভিন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার নামানুসারে মঙ্গল গ্রহের একটি খাদের নাম রাখা হয়েছে। 1896 সালে ভিন তেজস্ক্রিয়তার একটি ডিস্ট্রিবিউশন সূত্র উদ্ভাবন করেন। 1938 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। 50-এর দশক থেকে ভারতের প্রতিভাবান একজন সঙ্গীতজ্ঞ এই বাদ্যযন্ত্রকে নিয়ে যান উচ্চতর এক মার্গীয় মর্যাদায়। সন্তুর বাজানোর পাশাপাশি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে মিলে বিভিন্ন ছবির সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত শিবকুমার শর্মা। 1945 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি চলচ্চিত্র কৌতুক অভিনেতা দিলদার। ঢাকাই সিনেমায় কৌতুক শব্দটির প্রতিশব্দ ছিল দিলদার। বাংলাদেশে কৌতুক অভিনেতা হিসেবে একচেটিয়া বাংলা সিনেমায় দাপটে অভিনয় করে গেছেন তিনি। কেন এমন হয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে? 1975 সালে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 1953 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাহিত্যিক আবুল আহসান চৌধুরী। তিনি একাধারে শিক্ষাবিদ, লেখক, গবেষক ও লোকসাহিত্য বিশারদ। তাঁর চর্চা ও গবেষণার প্রধান বিষয় ফোকলোর। 19 শতকের সমাজ ও সাহিত্য, সাময়িক পত্র, আধুনিক সাহিত্য, আঞ্চলিক ইতিহাস ও সঙ্গীত সংস্কৃতি গবেষণায় অবদানের জন্য তিনি 2010 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1957 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী। বাংলাদেশ ও ভারতে তাঁর বহু সংখ্যক অ্যালবাম প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন। জল ও বায়ুহীন আমার আকাশের অদেখা দূর কোণে বৃষ্টি কাতর একটু মেঘ আর জমুক, বরফ ঠেলে আর তুষার ভেঙে আজ 2 ঠোঁটের রোদ নিয়ে আমার কুড়ে ঘরে এই ঘন শীতে কেউ আসুক। সকাল 24 থেকে এবারের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল আরও একবার।